পাত্রপক্ষ আসতে আর কিছু মুহূর্ত বিলম্বিত। রান্নাঘরে তার জন্য সাজানো হয়েছে বিশেষ আয়োজনের পসরা, বাহারি রকমের পিঠাপুলি আর দেশীয় সব খাবার। রুকাইয়া নিজের হাতে রান্না করেছেন। অবশ্য সহযোগী হিসেবে আছে তার একমাত্র বোন রুবি। রান্না শেষ হওয়ার আগে একবার নিজের মেয়ের রুমটায় চোখ বুলালেন। হ্যালো এভরিওয়ান, গল্পটির পরবর্তী পার্ট আমাদের উম্মে এডিটিং চ্যানেল থেকে আপলোড করা হবে। সো গল্পটি যারা শুনতে চাও, ফার্স্ট কমেন্ট বক্সে পিন করা আছে, লিঙ্কে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর বিকালের মধ্যে অবশ্যই দ্বিতীয় পার্টটি চলে আসবে। ধন্যবাদ সবাইকে। কিন্তু যা দেখল তার চোখ কপালে। শাড়িখানা অনাদরে পড়ে আছে এক কোণে, দুহাঁটু গেড়ে বিছানায় থম মেরে আছে মেয়েটা। উস্কো খুস্কো খোলা চুল, হাত গলা খালি, না করেছে রূপসজ্জা, ফোলা চোখ আর মলিন স্নিগ্ধ মুখশ্রী। এসব দেখে মেজাজটা বেশ তিরিক্ষি হলো তার। কর্কশ গলায় হাঁক ছাড়লেন। পাত্রপক্ষ আমার আগে তৈরি হইতে কইছি না, আবার কিন্তু আমি বলতে আসুন না। তোর বাপ যদি আইয়া দেখে, তয় আমি কিছু জানি না, যা কওনের কইয়া গেলাম, বাকি তোর মর্জির নুবা। চেঁচামেচি করে আবার আগের মতোই হন হন করে চলে গেলেন রুকাইয়া। মেয়েটা তার মাথা খেয়ে নিয়েছে। বিয়ের নাম বলে কেঁদে কেঁদে বুক ভাসায়। তার হয়েছে যত জ্বালা। গজ গজ করতে করতে রান্নায় আবার নিজের মনোযোগ দেন। পাশে থাকা রবিনা সব বুঝেন। নুবাহর কেন বিয়েতে অসম্মতি, আর কেন এত সব পাগলামি। কিন্তু তারই বা কি করার আছে? যে নিজ থেকে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায় না। কেন ছোট্ট এই বাক্য মেয়েটা বুঝতে চায় না? প্রায় 3 বছর, কম তো আর অপেক্ষা করেনি। কিন্তু যে আর ফিরবে না তাকে কিভাবে ফিরাবে? কিন্তু আফসোস, মেয়েটা কোন মরিচিকার পেছনে ছুটছে নিজেও জানে না। দুপুর গড়াতেই বসার ঘর অতিথিতে পূর্ণ। সবাই অতিথি আপ্যায়ন নিয়ে ব্যস্ত। কিন্তু ঘরের এক কোণে নিথর শরীর নিয়ে বসে আছে নোভা। শুষ্ক মলিন মুখ, চোখের কোণে জল নেই, তবে ভেতরে তীব্র হাহাকার। মর্মদহনে সে পড়ছে বারংবার। চোখ দুটো বন্ধ করে আজও সেই কল্পপুরুষের অস্পষ্ট মুখাবয়ব ভেসে ওঠে। কিভাবে ভুলবে? তার বেকুল চিত্ত আজও খুঁজে ফিরে শুধু এক পলক তাকে দেখার জন্য। তার যে বহু আকাঙ্ক্ষিত স্বপ্ন সে নিজ মনে বিড়বিড় করল। জানেন, আপনাকে দেখার স্বাদ আমার কোনো দিন মিটবে না। কেন সেদিন আসবেন বলে আর এলেন না? এভাবে কেন হারিয়ে গেলেন? বিবশ শরীর নিয়ে কোনো রকম এলোমেলো পা ফেলে উঠে দাঁড়ায় নোভা। মন অবাধ্য হলেও শরীর যে অবাধ্য নয়। মায়ের কথা শুনতেই হবে। ফ্রেশ হয়ে এসে বিছানা থেকে শাড়িটা হাতে নিল। নিজের মতন করে কোনোভাবে শাড়ি পরতে শুরু করলো। শাড়ি পরা অবস্থায় রবি এলেন। নোভাকে দেখে নিঃশব্দে দীর্ঘশ্বাস ছাড়ল। হলদেটে গায়ের রং, অথচ মেয়েটাকে মলিন শ্যামবর্ণের লাগছে। সে এসে নোভাকে শাড়ি পরাতে সাহায্য করলেন। নোভার শীতল দৃষ্টি নিজের খালামণির দিকে। এই দৃষ্টির অর্থ রবি বোঝেন। শাড়ির কুচি ঠিক করতে করতে বললেন। পূর্বের ন্যায় শীতল দৃষ্টি নোভার দু আঁখিতে, নিস্তব্ধতায় আচ্ছন্ন। রবির কড়া কথার জবাব দিল না। বিমূর্ত ঠাঁই দাঁড়িয়ে আছে। শাড়ি পরা শেষে রবি সাজিয়ে দিলেন। নোভাও দ্বিরুক্তি করল না, নিশ্চুপ তৈরি হলো। নোভার মাথায় আলতো হাত রাখল রবি। চোখ ছলছল তারও। সে নোভার ডান হাত মুষ্টিবদ্ধ করল। এক নিথর মানব শরীর। নোভার রবির কদমে কদম মেলালো। সামনে কি আছে তার জানা নেই, শুধু জানে সে তার কল্পপুরুষকে হারিয়ে ফেলছে চিরদিনের জন্য। শুকনো মলিন মুখে নিশ্চুপ এক কোণে গিয়ে দাঁড়ালো। রবি সবাইকে পরিচয় করিয়ে দিলেন। কিঞ্চিত মাথা উপর করল নোভা, সালাম দিল। কিন্তু কে কোথায়, সামনে কারা আছেন তার জানা নেই। ছেলের খালা কবিতা এগিয়ে এলেন। নোভাকে নিজের সাথে নিয়ে বসালো। পাশে তার স্বামী আনিস বসা। কবিতা আজমলকে নিজের বোনের জামাইকে ডাকলেন। ছেলের বাবা কবিতাকে থামালো। তুমি বসো, যা বলার আমি এখান থেকে বলতে পারবো। তারপর নিজের সূক্ষ্ম দৃষ্টি ফেললেন নোভার দিকে। গোলগাল মুখটা বেশ শুকনো হয়ে আছে, শরীরও খুব হালকা পাতলা। মেয়েটা খাবার খায় না নাকি? তবে তার ভীষণ মনে ধরেছে। এমন একটা মেয়ে নিজের ছেলের বউ হবে ভেবে মন পুলকিত হলো। ঈষৎ হাসি ফুটে উঠল অধর কোণে। তিনি রশিদের দিকে তাকালেন। রশিদ, মাশাআল্লাহ, মেয়ের কোনো খুঁত নেই। তোমাকে আগেই সব বলেছি। আমার ছেলের পরীক্ষা শেষ হলেই বিয়ের আয়োজন শুরু হবে। এখন আপাতত কাবিন করে রাখবো। আমার মা অসুস্থ, ওনার অনেক শখ নাতি বউ দেখার। মরণের আগে তার একটাই অন্তিম ইচ্ছে নাতি বউ দেখা।
তাই এত তাড়াহুড়ো। কিছু সময় থেমে আবার বলে উঠল, রশিদ, তুমি আমার ছোট ভাই না, শুধু সবচেয়ে আপনজন, আমার প্রিয় বন্ধু। তোমার প্রতি আমি কতটা ঋণী ভাষায় প্রকাশ করতে পারবো না। ছাত্র অবস্থায় মা বিয়ে দিয়েছিলেন পারিবারিক ঝামেলায়। বয়স 22। আমি তখন ঢাকা কলেজের স্নাতক ফাইনাল ইয়ারের ছাত্র। এর 2 বছর পর আমার প্রথম সন্তানের আগমন। আর সেদিন আমার অসুস্থ বউয়ের চিকিৎসার খরচ বহন করার সামর্থ্য আমার ছিল না। কিন্তু সেদিন তুমি যেভাবে ফেরেশতার মতো উদয় হয়েছিলে, আজও সেই দৃশ্য ভুলতে পারিনি। আমার ব্যবসায়িক জীবনে প্রথম পা রেখেছিলাম তোমার সঞ্চিত টাকার বদৌলতে। সেই 20,000 টাকা আমি যতবারই ফেরত দিই না কেন, তার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আজকের এই সফল ব্যবসায়ী একদিন টাকার অভাবে নিজের সন্তান হারাতে বসেছিল। লম্বা দীর্ঘশ্বাস টানলেন, ফের বলে উঠলেন, তোমাকে কত খুঁজেছি ঢাকার অলিতে গলিতে, কিন্তু দীর্ঘ 28 বছর পর বন্দর নগরীতে আবার খুঁজে পেলাম। বিশ্বাস করো, আমি কতটা খুশি হয়েছি বোঝাতে পারবো না। তোমাকে পাওয়া আমার জীবনের পরম সৌভাগ্য রশিদ। তাই আমি ছেলের বউ নই, নিজের মেয়ে নিতে এসেছি তোমার থেকে। কিন্তু তোমার এত আয়োজনের প্রয়োজন ছিল না। মেয়েটাকে সাধারণভাবেই নিয়ে আসতে। শাড়ি পরাতে গেলে কেন? চোখ দুটো ছলো। রশিদ ঠায় দাঁড়িয়ে আছে, তার যে কথা বলার বাক্য ফুরিয়ে গেছে। পাশে থাকা ছেলের বাবাও টিস্যু নিয়ে নিজের জল মুছলেন, কিন্তু মুখে উচ্ছ্বাসিত হাসি ভেজানো গলায় বললেন, রশিদ, তুমি আবার ঢাকা চলো। চট্টগ্রামে আর থাকতে হবে না তোমাকে। আমার মেয়েটাকেও ঢাকা থাকবে আমাদের সাথে। নোভা দ্বিধান্বিত, কি বলবে বুঝে উঠতে পারল না। সহসাই প্রশ্ন ছুড়ল, আঙ্কেল, আপনি আমাকে পড়াবেন? আচম্বিত ঘরময় উচ্চ শব্দে হাসির শব্দ হলো। সবাই একসাথে হেসে উঠলেন। ছেলের বাবা হাসি থামিয়ে বলে উঠল, কি বলে বোকা মেয়ে, তুমি অবশ্যই পড়বে। তোমাকে এখান থেকে ট্রান্সফার করে ঢাকা নিয়ে যাব। নোভা বার কয়েক আওড়ালো। বোকামে, এই শব্দটা তার ভীষণ প্রিয়। তার কল্পপুরুষ তো এই নামেই ডাকত। কতই না অসাধারণ ছিল তখন। ভাবতেই চোখজোড়া ভিজে উঠল। বক্ষস্থল থেকে দীর্ঘশ্বাস বের হয়ে এলো। ভাবনায় পড়ল তার মন সেই অতীত 8-10 বছরের ছেলের মুখে ভাবি শুনতেই থমকালো নোভা। এসএসসির কোচিং করতে মাত্র স্কুলে পা বাড়িয়েছিল। অবিশ্বাস্য নজর তার। শ্যামবর্ণের হালকা পাতলা গড়ন, উস্কো খুস্কো মাথার চুল, আধা পুরনো গেঞ্জি আর 3/4 জিন্স প্যান্ট পরিহিত, লম্বাটে ছোট্ট একখানা শুকনো মুখ। সে ছেলেটাকে চিনে, প্রায়শই আবুল কাকার দোকানের সামনে দেখেছে। নাম হাসান। কিছু জিজ্ঞেস করার আগেই তার হাতে একখানা কুচকানো চিরকুট গুঁজে দিল। তড়িৎ বলে উঠল, ভাবি, বাবলু ভাই অমনেরে এই চিঠি দিতে কইছে। হ্যাঁ, আমনের লাই স্কুল ছুটি হইলে দাঁড়াইব, তখন চিঠির জবাব দিয়েন। এখন আমি আসি। নিজের কথা শেষ করে মুহূর্তেই হন করে বেরিয়ে গেল। নোভা পেছন থেকে বার কয়েক ডাকলো, কিন্তু হাসান পেছন ফিরে তাকালো না। নোভা অবাকের চূড়ান্ত পর্যায়ে। এতদিন তাকে দেখলে শুধু হাসত, আজ সরাসরি চিরকুট। অদ্ভুত তো। একবার হাতে গুজে রাখা কুচকানো চিরকুটের দিকে তাকালো। কৌতূহল জাগলো তার মনে, তাই খুলে দেখার সিদ্ধান্ত নিল। এলোমেলো শব্দগুচ্ছ আর বানানের দফা দেখে প্রথমে খুব হাসি পেল, কিন্তু পরক্ষণে একটা লাইন দেখে চোখ কপালে। নেশারানী রজরজ স্কুল শেষে দূর থেকে তোমারে দেখি, কিন্তু মন ভরে না। আমি তোমারে কাছ থেকে দেখবার চাই। সারা জীবনের জন্য আমার হয়ে যায় না নেশারানী? আজকে একবার স্কুল শেষে দাঁড়াবে, মন বয়ে একটু দেখবো তোমারে। এটি তোমার মন মানুষ। আচমকায় ফিক করে হেসে উঠল। চিরকুট ভাঁজ করে আবার তোমাকে দেখানোর জন্য রেখে দিল। বাড়িতে প্রবেশ করতে নোভার চোখ পড়ল মায়ের দিকে। দৃষ্টিতে অগ্নিবর্ষণ হচ্ছে যেন। সে হেয়ালি সুরে বলল, কি হয়েছে আম্মু, আজকে রান্না হয় না? মুহূর্তেই রুকাইয়ার বাজখাই স্বর ভেসে এলো। তোকে যাওয়ার সময় কিছু বলছিলাম। কি বলছিলেন? রুকাইয়া রাম ধমক দিলেন, তুই যে গাধার বাচ্চা আমি জানি, তাও একটা কাজ দিছিলাম করার জন্য। কিন্তু আম্মু, আমি যদি গাদার বাচ্চা হই তাহলে তো আপনিই গাদা। রুকাইয়া কপিত কণ্ঠে চেঁচালেন, তোর স্কুলে যাওয়ার সময় টাকা দিছিলাম না রুবির নাম্বারে বিকাশ করে দিতে?
নোভা দৃঢ়তার সাথে জবাব দিল। সকালে বিকাশ করে স্কুলে গেছি। রুবি যে বলল টাকা পায় নাই, একটু আগেও তো কল দিল। নোভা দ্রুতই দোকানের দিকে ছুটল। দোকানদার থেকে জানতে পারল ভুল নাম্বার দিয়েছে সে। টাকা পেয়ে লোকটা নিজ থেকে কল দিয়ে বলেছে, তবে প্রকৃত মালিক এলে তবেই টাকা ফেরত দেবে। মধ্যাহ্নের শেষ প্রহর। সেদিন একরাশ হতাশা নিয়ে অচেনা এক লোকের কাছে কল দিল নোভা। প্রথম 3টা কল রিসিভ হলো না, কিন্তু চতুর্থ কল রিসিভ হলো। অপর পাশ থেকে গম্ভীর এক পুরুষালী মোটা কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো, কে? নোভার থমথমে ধরা গলা। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমাকে আপনি চিনবেন না। আমার নাম নুবা। আপনার বিকাশে সকালে 10,000 টাকা ভুল করে চলে গিয়েছিল। তার আসল মালিক আমি। জানেন আঙ্কেল, টাকা কিন্তু আমার না, আম্মু আমাকে বিকাশ করতে বলেছিল। যদি জানে ভুল জায়গায় চলে গিয়েছে, তাহলে আম্মু আমাকে মেরেই দেবে। এমনিতেও ভয়ঙ্কর ক্ষেপে আছে আমার ওপর। আসলে হয়েছে কি, সকালে বিকাশ নাম্বার বলার সময় আচমকা আমার হিজাবের মধ্যে একটা কাক টয়লেট করে দেয়। তখন রাগে মেজাজ এত খারাপ হয়ে গেছিল, বুঝতেই পারিনি কখন 4টে নাম্বার ভুল করে ফেলেছি। আঙ্কেল, টাকাগুলো যদি ফেরত দিতেন তাহলে অন্তত আমি বেঁচে যেতাম, নয়তো আমার সাথে কি হবে আমি নিজেও জানি না আঙ্কেল। আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো যদি টাকাগুলো ফেরত দেন। অপর পাশ থেকে বলল, তোমার বাড়ি কোথায়? জি, আমার বাড়ি বরিশাল। কিন্তু কেন আঙ্কেল, আপনি কি আমাকে বিশ্বাস করছেন না? এক বিরক্তকর স্বর ভেসে এলো। তুমি তো দেখছি প্রচুর কথা বলো। কখন বললাম বিশ্বাস করিনি? চিন্তা করো না, টাকা ফেরত দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, নেক্সট টাইম দেখে শুনে তারপর বিকাশ করবে। সবাই তো আর আমার মতো হবে না, টাকা পেয়ে ফেরত দিয়ে দেবে। সো বি কেয়ারফুল, মনে থাকবে তো? ঠিক আছে আঙ্কেল, মনে থাকবে আপনার কথা। আজীবন মনে রাখবো। আজকের দিন ভুলেও আপনার কথা ভুলবো না, আল্লাহর কসম বলছি। টাকা পাঠিয়েছি, পুরো টাকাটাই আছে, দেখো। টাকা পেয়ে ফের বলে উঠল। আপনাকে কি বলে ধন্যবাদ দিব সে ভাষা আমার জানা নেই। সত্যি আমি কৃতজ্ঞ আপনার কাছে। আজ যদি টাকা না পেতাম তাহলে কি হতো জানি না, তবে আপনার মতো মানুষ ছিল বলে পেয়েছি। ধন্যবাদ আঙ্কেল। লোকটা কিছু না বলে আচমকাই কল কেটে দিল। নোভা কিছুটা অবাক হলো। ঠিক তার একদিন পর সেই লোকটা ফের কল দিল। নোভা তড়িৎ কল রিসিভ করলো। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? কাল আপনি আমার কত বড় উপকার করেছেন বলে বোঝাতে পারবো না। সত্যি আপনার মতো মানুষ হয় না। অপর পাশ থেকে রুষ্ট এক কণ্ঠস্বর ভেসে এলো। আমি তোমার উপকার করেছি বলেই কি তুমি আমার সাথে এমন কৃতজ্ঞতা জ্ঞাপন করছো? সারা জীবন তোলা রাখবো তোমার এই কৃতজ্ঞতা। নোভার চোখ কপালে, বিস্মিত গলার স্বর। কি বলছেন আঙ্কেল? আমি আপনাকে বাজে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি? আমার কথায় কি কষ্ট পেয়েছেন আঙ্কেল? যদি অজান্তে ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দেবেন। ক্ষমা করব, কিন্তু কিভাবে? সেই দিন থেকে তুমি আমাকে আঙ্কেল আঙ্কেল ডাকছো। আচ্ছা, আমার গলার স্বর কি 50 বছরের বুড়োদের মতো? নোভা ভাবনায় মগ্ন। সত্যিই তো তার কোনো ধারণাই নেই পুরুষালী স্বর নিয়ে। মুঠোফোনে কথা হয়নি কখনো কারোর সাথে। কিছু সময় চুপ থাকলো, আমতা আমতা করলো। না না না, তো এমন কিছু না। তাহলে আঙ্কেল আঙ্কেল ডাকছো কেন? নোভা কাঁপানো গলায় জবাব দিল। জি, তাহলে কি ডাকবো ভাইয়া? মুহূর্তে কঠিন এক ধমক এলো। আমি তোমার মায়ের পেটের ভাই? না তুমি আমার বোন? না আমাদের রক্তের কোনো সম্পর্ক আছে? না আমি তোমার এলাকার ভাই যে তুমি আমাকে ভাইয়া ডাকবে? কিছুই ডাকার দরকার নেই, নাথিং। বুঝেছো বোকামে? নোভা নিস্তব্ধ ঠায় দাঁড়িয়ে আছে, শুধু নিশ্চুপ শুনল পুরুষালী কণ্ঠস্বরের ঝাঁঝালো কিছু উত্তপ্ত বাক্য। আশেপাশে কি হচ্ছে হুঁশ নেই নোভার। নিশ্চুপ এক করে নিজ ভাবনায় মশগুল। কিন্তু আচমকাই কারো আলতো স্পর্শে ধ্যান ভঙ্গ হলো। মুখ তুলে তাকাতে দেখে কবিতা তাকে ডাকছে। চোখ পিটপিট করে বোঝার চেষ্টা করছে, কেন ডাকছে বুঝলো না। সে জিজ্ঞেস করার আগেই কবিতাই বলে উঠল। নিজের হাতে থাকা ফোনটা এগিয়ে দিল নোভাকে, ইশারায় বলল। নোভা বোকার মতো হাঁ হয়ে আছে, নিজ মনে বিড়বিড় করল। দাদি শাশুড়ি। নোভার এমন নির্লিপ্ততা দেখে পাশে থাকা রুবি এগিয়ে এলেন। নোভাকে সোফা থেকে উঠিয়ে বারান্দায় বসালেন। হাতের ফোনের মাঝে ইয়ারফোন কানেক্ট করা। রুবি ইয়ারফোন নোভার কানে গুঁজে দিলেন, শান্ত গলায় বলল। নোভার মন বিষাদময়, কিন্তু এখন লজ্জায় আড়ষ্ট।
মুঠোফোনে চোখ ভোলাতেই দেখে স্ক্রিনে ভিডিও কল ভাসছে। শুকনো ঢোক গেল। কি করবে এখন? পাশে দাঁড়ানো রুবি আবারও হতাশ হলো। মেয়েটাকে দিয়ে কি হবে কে জানে। সে দ্রুতই কল রিসিভ করলো। চোখের ইশারায় বলল, কথা বল। নুভার গলার স্বর কাঁপছে ভীষণ। স্ক্রিনে তাকাতেই পারল না। মাথা নিচু করে ধীর গলায় সালাম দিল। অপর পাশ থেকে মুখে জড়ানো উচ্ছ্বাসিত এক বৃদ্ধা মহিলার দিলারাত চৌধুরী কণ্ঠস্বর ভেসে এলো। আমার সতীনটার মুখ দেহি, এত নিচু হইয়া থাকলে মুখটা কেমনে দেখুম? নুভা কিঞ্চিত নিজের মুখটা উপরে তুলল আর তখনই বলে উঠল, মুখটা এত শুকনা কেন? খাবার দেয় না মা বাবায়? শুনো, জামাইদের কিন্তু এমন শুকনা বউ পছন্দ না। একটু স্বাস্থ্য না হইলে কি ভালো লাগবো কও দেহি? নুভা বেশ লজ্জা পেল। জবাবে কি বলবে বুঝল না, শুধু মাথা নাড়ালো। তবে আচমকাই এক পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো অপর প্রান্ত থেকে। দাদু, কার সাথে কথা বলছো? নুভা শুধু সেই কণ্ঠস্বর শুনল। অপর পাশে কে আছে তার জানা নেই। হঠাৎই বৃদ্ধা মহিলার মুখে মিষ্টি হাসি, চোখ মুখ আনন্দে আপ্লুত। মজার ছলে পুরুষালী কণ্ঠস্বরের উত্তর দিল, এখন থেকে সতীনের সাথে ভাব করতেছি, পরে দুজন মিলে তোমার মজা উড়ামো। হঠাৎই পুরুষালী কণ্ঠস্বর কেমন ক্ষিপ্ত হয়ে উঠল। হুট করে বলল, সতীন মানে? কার সাথে কথা বলছো দাদু, আমিও দেখি। নুভা আটকে উঠল। তড়িঘড়ি কল কেটে দিল। পুনরায় ওপাশ থেকে বার কয়েক কল আসলো, কিন্তু সে কল রিসিভ করল না। অস্থিরতা আর অস্বস্তিতে হা করে ঘন ঘন দ্রুতই শ্বাস নিচ্ছে। মনটা মুহূর্তেই বিষাদময় হয়ে উঠল। ফোন ফেরত দেওয়ার জন্য উঠে দাঁড়ালো। বসার ঘরে গিয়েও ইতস্তত বোধ করছিল প্রথমে, পরে কাছে গিয়ে কবিতাকে ডাকল। আন্টি, আপনার ফোন। কবিতা হাসি মুখে নিজের মুঠোফোন নিয়ে নিল। নিজের ঘরে ফিরে যাওয়ার জন্য পা বাড়াতেই সহসাই একটা বাক্যে কর্ণকুহরে ভেসে এলো। তার পায়ের কদম থমকে গেল মুহূর্তে। মর্মদহনে দগ্ধ হলো আবার। মলিন মুখ নিয়ে দেয়াল ঘেঁষে দাঁড়ালো। ঝাপসা হওয়া দু চোখ থেকে জল গড়িয়ে পড়ছে চিবুকে, কিন্তু তার হোশ নেই। আনমনে বিড়বিড় করলো, 5 মিনিট পর কাবিন। তারপর আর ভাবতে পারল না। এলোমেলো কদমে নিশ্রমে ফিরে এলো। সন্ধ্যার আধারে চেয়ে আছে চারিপাশ। ঘুম ভেঙে আচমকাই হকচকিয়ে যায় নুভা। ঈষৎ আধারেই নিমজ্জিত তার রোম। ঠাউর করতে বেশ সময় লাগলো। সে আছে কোথায়, ঘুমিয়েছে কখন, মনে পড়ল না। কিন্তু আচমকা দপ করে তার ঘরের বাতি জ্বলে উঠল। চোখ পড়ল রুকাইয়ার দিকে। তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। নুভা নিশ্চুপ চেয়ে আছে। রুকাইয়া দরজার সামনে থেকেই বলল, নাস্তা করে যা, সন্ধ্যা হয়েছে, সে মেলা আগে। তুই ঘুমেছিলি তাই জাগাই নাই এতক্ষণ। নুভা আগের মতোই মায়ের দিকে তাকিয়ে আছে। প্রত্যুত্তর করল না। রুকাইয়া মেয়ের এমন উদাসীনতা দেখে ফের বলে উঠল, কি ব্যাপার এখন এমন করে চাইয়া আসস কে? নুভা জবাব দেওয়ার প্রয়োজন হলো না। রবি হাতে করে নাস্তার ট্রে নিয়ে প্রবেশ করলো। বোনের দিকে তাকিয়ে বলল। রুকাইয়া দ্বিরুক্তি করল না, কিন্তু মুখের কোণে কিঞ্চিত ক্রোধের আওয়াজ ফুটে উঠল। রবি বিছানায় গিয়ে বসলো। হাতের মাঝে নুডলসের বাটি নুফার দিকে এগিয়ে দিল। নিজের খালার হাতে বাটি দেখে শান্ত গলায় বলল, খালামণি, খেতে ইচ্ছে করছে না আমার। রুবি মুস্কি হাসলেন। নুভা আগের মতোই ভাবলেশীন। রুবি ফের বলে উঠল, আচ্ছা, আমাকে একটা সত্যি করে কথা বলতো, তুই ছেলেটার প্রেমে পড়লি কিভাবে? আসলে কি এমন দেখেছিস তার মাঝে যার জন্য এত বছরও ভুলতে পারিসনি? নুভা নিজের মাথা ঘোরালো। তার দৃষ্টি পড়ার টেবিলের দিকে। হঠাৎই মুখের কোণে সূক্ষ্ম হাসি ফুটে উঠল। খালামণি, বলো তো আমার এসএসসির রেজাল্ট ভালো হওয়ার কারণ কি? তুই ভালো করে পড়েছিস তাই। নুভা কিঞ্চিত মাথা নাড়ালো। মুখের কোণে কৃতজ্ঞতার হাসি। না খালামণি, সব তার কারণে। সে যদি সাহায্য না করতো আমি কখনোই ভালো রেজাল্ট করতে পারতাম না, কখনোই না। রবি বেশ অবাক হলো। তা কিভাবে সাহায্য করলো? নুভা আগের ন্যায় হাসলো। সে এক লম্বা কাহিনী খালামণি। তো কি হয়েছে শুনি, তোর প্রেমে পড়ার গল্প নাকি একান্তই ব্যক্তিগত বলে শেয়ার করবি না? দেখ, না তেমন কিছু নয় খালামণি। তোর হাতে কিন্তু এখনো 4 দিন সময় আছে। নুভা আবারও হাসল। না খালামণি, যে আমি 2 বছর 10 মাসে কিছু করতে পারিনি, সে আমি 4 দিনে কিছু করতে পারবো। নিজের ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছি সব। তবে শুনতে চাইছো আমি তোমাকে সব বলতে পারি এক শর্তে, তুমি কারোর সাথে এসব শেয়ার করবে না। রুবি হাঁ বলে মাথা নাড়ালো।
নোভা বলতে শুরু করলো তার সেই সোনালী অতীতের কথা। অতীত। পড়ার টেবিলে স্তব্ধ হয়ে আছে নোভা। শুধু ভাইয়া ডাকার জন্য লোকটা তাকে কতগুলো কথা শোনালো। সে কি এমন বলেছে তাকে? ভাইয়াই তো ডেকেছে, তা না হলে ডাকবেটা কি? আজও এসব চিন্তা ভাবনা ছেড়ে পড়ায় মনোযোগ দিল। কিয়ৎক্ষণ পর ফের মুঠোফোন কেঁপে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখল সেই লোকটা আবার কল দিয়েছে। প্রথমে ভাবলো কল রিসিভ করবে না, কিন্তু দ্বিতীয় কলটা রিসিভ করলো। সালাম দিয়ে চুপ করে আছে, কি বলবে তা নিয়ে বেশ দুটানায় পড়ল। অপর পাশ থেকে কোমল স্বর ভেসে এলো, এই যে বোকা মেয়ে, চুপ করে আছো কেন? কি বলবো, কথা বললেই দোষ খুঁজে বেড়ান। হঠাৎই উচ্চস্বরে হাসির শব্দ হলো অপর পাশে। তুমি ভুল করলে তা বলবো না? নুভা তেতে উঠল। আমি কি ভুল করেছি? আচ্ছা যাও, তুমি ভুল করনি। তাহলে বলো তো আমার এজ কত? যদি বলতে পারো তাহলে আর দোষ খুঁজে বেড়াবো না। নুভা দ্বিধায় পড়ে গেল, কি বলবে এবার। 30-32। হুট করে থমথমে গম্ভীর স্বর ভেসে এলো, বাহ, তোমার ধারণা তো বেশ দারুণ। তবে দুঃখিত, আমি নিতে পারলাম না। তুমি নিতান্ত বাচ্চা মেয়েও না, তবে তো বোকা কেন তুমি? বাচ্চা মেয়ে না মানে? রগর গলায় ওপাশ থেকে বলে উঠল, আমি যদি ভুল না হই তোমার এজ 16-17, এম আই রাইট? নুভা হা হয়ে আছে। আপনি কিভাবে বুঝলেন? তুমি কিসে পড়ো? এসএসসি শিক্ষার্থী। তাহলে তো আমি পুরো শিওর তোমার এজ 16। নুভা পুরাই থ। আপনি কি করে বুঝলেন? আমার বয়স 16, আরো বেশিও তো হতে পারে। এটা কমন সেন্স। 16 বছর বয়সেই এসএসসি দেয় সবাই, তবে কয়েকজন ছাড়া, তাই বুঝলাম। নুভা এবার থম মেরে বসে আছে। তার নিশ্চুপতা দেখে জবাব এলো, এই যে বোকা মেয়ে, তোমার সুবিধার্থে একটা হিন্টস দিচ্ছি। আমি এবার অনার্স 2য় বর্ষের শিক্ষার্থী। অলরেডি ফাইনাল পরীক্ষা চলছে আমার। এবার এজ বের করো। নুভা আটকে উঠল। অনার্সের ছেলের সাথে সে এভাবে কথা বলছে, কি সর্বনাশ। হাতের আঙ্গুল হিসেব করলো, ক্ষীণ গলায় বলল, 20-22-এর মধ্যে হবে আপনার বয়স। আচমকায় উচ্চস্বরে হাসির শব্দ হলো। বাহ, আমি যত বোকা ভেবেছি ততটাও বোকা নও। আমার এজ 21, তোমার থেকে মাত্র 4-5 বছরের বড়, আর তুমি আমাকে আঙ্কেল ডাকছো? কি লজ্জার ব্যাপার আমার জন্য। হঠাৎই রুকাইয়ার গলার স্বর ভেসে এলো। নিশাত, নুভা কিছু না বলেই তড়িঘড়ি কল কেটে দিল। ভয়মুখ চুপসে আছে। তার মা টের পেলে এখনই জান নিয়ে নেবে। বইয়ের পাতায় চোখ বোলালো। দরজার সামনে রুকাইয়া এসে হাজির। কিরে ডাকছিলাম না, জবাব দাস না কে? হতবম্বের মতো চেয়ে আছে মায়ের দিকে, না শোনার ভান করলো। খেয়াল করি নাই আম্মু। দিন দিন বয়রা হইতেছস, ভাত বাড়ছি খাইতে আয়। নুভা আচ্ছা বলে মাথা নাড়ল। তার মা যেতেই ফদফদ নিঃশ্বাস ফেলল। একটুর জন্য কি সর্বনাশ হতে যাচ্ছিল তার। রাতের খাবার খেয়ে রুমে আসতেই তার সাথে নিভান আর নীলাভ দুজনেই হাজির। নিভানকে দেখে যতটা না অবাক হলো, তার থেকে নীলাভকে দেখে দ্বিগুণ অবাক হলো নুভা। বিরক্তকর সুরে বলে উঠল, কি ব্যাপার? ড্রামা কুইন, আমার রুমে কি? আম্মুর কাছে যা। নীলাভ কোনো তোয়াক্কা করল না, উল্টো দ্রুতই বিছানায় গিয়ে শুয়ে পড়ল। গালে ভেঙচি দিয়ে বলল। নুভা বিস্মিত হলো। আজকে তার বাবা আসবে, কিন্তু আচমকাই কেন? বৃহস্পতিবার ছাড়া তো তার বাবা আসেনি কখনো। আজ তো মঙ্গলবার, কিন্তু সে অন্য চিন্তায় আটকে উঠল। তার কপালে কোনো শনি আছে এবার কে জানে। তড়িঘড়ি নিজের ফোন খুঁজে নিল। বাটন ফোনের রিংটোন অফ করে দিল। যদি এই ছেলেটা তার বাবার সামনে কল দেয়, তখন মহা সর্বনাশ। কি হবে এবার? ক্লাস শুরু হওয়ার 10 মিনিট পূর্বেই প্রবেশ করল নুভা। হজবরল পুরো ক্লাস জুড়ে। এসব পাশ কাটিয়ে দ্বিতীয় বেঞ্চে তমার পাশে গিয়ে বসলো। তাকে দেখেও সারা শব্দ নেই তমার। দৃষ্টি নিচের দিকে। নুভা বেশ অবাক হলো। নিজের এক ভ্রু উঁচিয়ে ধরল। কি ব্যাপার, এমন বেলুনের মতো ফুলে আছিস কেন? জবাবে উল্টো তমা কিঞ্চিত মুখ বাঁকালো। লম্বাটে শুভ্রবর্ণ মুখশ্রীতে সূক্ষ্ম রাগের আভাস। নুভা ফের বলল, তুই কি জানিস গলা ফুলিয়ে রাখলে, তুই কি জানিস গাল ফুলিয়ে রাখলে তোরে কিন্তু রিনা খানের মতো জোশ লাগে। কথাগুলো বলেই নুভা দন্ত পাটিয়ে দেখিয়ে হেসে দিল। তমার চোয়াল পূর্বের চেয়ে দ্বিগুণ শক্ত হলো। কাল কোথায় ছিলি নিশরাত? কতবার কল দিলাম রাতে, কল রিসিভ করলি না কেন? নুভা আটকে উঠল। মুখে এক হাত চেপে ধরল। ইয়া আল্লাহ, আমার ফোন!
কাল রাতে রিংটোন অফ করে বিছানার নিচে রাখছিলাম। স্কুলে আসার সময় মনেই ছিল না, এখনো বিছানার নিচে আছে। কিন্তু তুই কেন কল দিয়েছিলি? তমার সন্দিহান দৃষ্টি। রিংটন অফ করেছিলি কেন, আগে সেটা বল। আরে আব্বু আসছে তাই। তো আঙ্কেল আসলে রিংটন অফ করতে হবে কেন? নুভা উত্তর দেওয়ার জন্য দু ঠোঁট ফাঁক করার মাত্র সবচেয়ে রকচটা স্যার প্রবেশ করল তৎক্ষণাৎ। সবারই সাথে তারা দুজনও উঠে দাঁড়ালো। স্যারের হাতে ক্লাস টেস্ট পেপার। নুভা ভীত চোখে তাকালো সেদিকে। নিজাম স্যার একে একে সবার নাম নিলেন। দৈবাত্য বলে উঠলেন, নিশাত নুবা। নুভা আঁতকে উঠল। ধীর কদমে গিয়ে পেপার নিল। হাতে নিয়ে দেখে যা ভেবেছে তাই। স্যার কঠিন গলায় বেশ কথা শোনালেন। নিশা, তোমাকে বিজ্ঞান বিভাগে কে আসতে বলেছিল? শুধুমাত্র টেনে টেনে পাশ করার জন্য? 50-এর মধ্যে রসায়নে 20, পদার্থে 19, জীববিজ্ঞানে 25 আর উচ্চতর গণিতে ক্লাসের মধ্যে সবচেয়ে কম নাম্বার তোমার, মাত্র 17। কতটা হাস্যকর তোমার রেজাল্ট। এটা কোনো পাশ হলো? এভাবে পড়লে তোমার ভালো রেজাল্ট তো দূরে থাক, তুমি পাশ করবে কিনা এখন সেটাই সন্দিহান। দেখো, শেষবারের মতো বলছি, এখনো প্রায় 2 মাস সময় আছে, একটু সিরিয়াস হও। এভাবে পড়াশোনা করে নিজের সুনাম ক্ষুণ্ণ করিও না। যাও এখন। পেপার হাতে নিজের ব্রেঞ্চে গিয়ে বসলো। পুরো ক্লাসে আর চোখে দেখলো মেয়েরা তার দিকে কেমন করে তাকিয়ে আছে। জেবা, লিমা, ফারহানা মিটমিট করে হাসে। তমা তাকে সান্ত্বনা দিল। মন খারাপ করিস না, ফাইনালে দেখবি তুই অনেক ভালো রেজাল্ট করবি। ছলো ছলো চোখে নোভা তমার দিকে তাকালো। আদৌ কি সে পারবে ভালো রেজাল্ট করতে? তোমার রেজাল্ট বরাবরই ভালো, আজও তার বিপরীত হলো না। 50-এর মধ্যে 40-এর মধ্যে তার সব বিষয়। পরের ক্লাসে আসলেন আতাউর স্যার। তিনি ম্যাথ টিচার, তবে আজকে অন্য টিচারের পরিবর্তে এসেছেন। নোভা অবাক হলো, ওবায়দুল স্যার কোথায় আজকে? কিন্তু তার বিভ্রম দূর হলো স্যারের কথায়। ওবায়দুল স্যারের মেয়ে হয়েছে, তাই তিনি আজ স্কুলে আসেননি। আজকে তোমাদের ক্লাস আমি নেব। নোভা খুশিতে লাফ দিয়ে উঠল। স্যারের মেয়ে হয়েছে। তমা তাকে শান্ত করল। তোকে কাল রাতে বলার জন্যই কল দিয়েছিলাম বদমাইয়া। আতাউর স্যার একটা বিশেষ ঘোষণা দিলেন। সুদীর্ঘ 12 বছর পর বাবা হওয়ার খুশিতে ওবায়দুল স্যার শনিবার দুপুরে নিজ বাড়িতে বিশাল ভোজনের আয়োজন করেছেন। সেখানে স্কুলের সকল শিক্ষার্থী আর শিক্ষক আমন্ত্রিত। তোমরা কিন্তু সময় মতো চলে এসো। উচ্ছ্বাস পুরো ক্লাসের শিক্ষার্থীদের মাঝে। স্যারের বাড়িতে দাওয়াত, এ তো পরম আনন্দের ব্যাপার। ক্লাস শেষ করে বাড়ি ফেরার জন্য স্কুল থেকে কয়েক কদম পা বাড়ালো মাত্র। আচমকাই চোখ পড়ল অদূরে দাঁড়ানো বাবুল মির্জার দিকে। তমা নোভাকে টিপ্পনি মারল। ওই দেখ, তোর মন মানুষ দাঁড়িয়ে আছে, বেচারা তোর অপেক্ষায় প্রহর গুনছে নিশরাত। নোভা লাভার মতো ফুঁসে উঠল। তমা মুস্কি হাসল। দুজনে পায়ের কদম বাড়াতেই বাবুল মির্জা এগিয়ে এলো। কাচুমাচু ভঙ্গিতে দাঁড়ালো তাদের সামনে। গায়ে তার সাদা কালো মিশ্রিত ফকফকা নতুন শার্ট, প্যান্ট পায়ের গোড়ালি ছুঁয়ে জুতোর মাঝে মিশে আছে। নায়ক জিতের মতো স্টাইল করে প্যান্টের ভেতর অর্ধেক শার্ট গুজে রাখা, বাকি অর্ধেক শার্ট ঝুলে আছে বাইরে। তবে এত সাজার পরও তাকে দেখে সে মদন আলীই লাগছে। শ্যামবর্ণ গায়ে একদম বেমানান এই শার্ট। বাবুল মির্জার অপরূপ সাজ দেখে নুভার বুক ফেটে যাচ্ছে হাসার জন্য। সুপ্ত মনে একটাই বাক্যই মনে এলো, আহ কি সুন্দর, ফুটফুটে সুন্দর। বাবুলের মুখের কোণে ঈষৎ হাসি ঝুলছে। নুভার দিকে তার লাজুক দৃষ্টি। ব্যাকুল বদনে অভিমান জড়ানো গলায় বলল, নেখানি আমার চিঠি জবাব দাও না কে? আর কয়দিন অপেক্ষা করতে হইব? নুভা পড়ল মহাবিপদে। এখন কি উত্তর দেবে? জবাব হাতড়ে বেড়াচ্ছে আনমনে। কিন্তু তমা হুট করে বলে উঠল, আরে বাবলু ভাই, এত অধৈর্য হলে হবে? আরো একটু অপেক্ষা করুন, অপেক্ষার ফল কিন্তু মিষ্টি হয়, আপনি জানেন না? বাবুল মুস্কি হাসল। আনমনে মাথার চুলে হাত বোলালো। নিশালো দৃষ্টি নুভাতে নিবদ্ধ তখনও। তমা মুস্কি হাসল। তার হাতে নিশাতের হাত মুষ্টিবদ্ধ। দ্রুত কদমে পা বাড়াল সামনের দিকে। নুভা তেতে উঠল। তমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিল। কিছু দূর যেতেই খেকিয়ে বলল, তুই মদনার বাচ্চার সাথে এত নরম করে কথা বললি কেন? আর অপেক্ষা করব মানে এসব কি তমা? তমা আলতো করে এক চড় মারল নুভার মাথায়। তিরিক্ষি স্বরে বলল,
মাথায় ব্যামো আছে তোর? ওদের সাথে গরম করে কথা বলতে অস্বস্তি থাকবে আমাদের? ওর বাপ না হওয়া এমপি এই এলাকায়, তাদের ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণা নেই, তাই মানে পার হয়ে এলাম বদমাইয়া। নুভা স্বস্তি নিঃশ্বাস ফেলল। তাহলে এই ব্যাপার, তোমার মতো তার মাথায় কেন বুদ্ধি নেই? তাই তো বোকামিয়ে বলে বেড়ায় সবাই। আচমকায় মনে পড়ল সেই ছেলেটার কথা, আনমনে আটকে উঠল সে। দ্রুতই কদম লাগালো বাড়ির দিকে। বাড়ি ফিরে সবার আগে নিজের মুঠোফোন খুঁজে নিল। কত কিছু ভেবেছিল নিজ মনে, কিন্তু না, তার কিছুই হয়নি। ছেলেটার ফোন কল নেই। আবারও স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। যাক বাবা, বাঁচা গেল। সন্ধ্যায় পড়তে বসল। সবার আগে নিল রসায়ন। রসায়নের রাসায়নিক বিক্রিয়া করতে করতে সে নিজেই নিষ্ক্রিয় হয়ে আছে। আর পদার্থ পড়ে তার মনটাই অপদার্থ জড় বস্তু এখন। জীববিজ্ঞান তাও চলে কোনোভাবে, কিন্তু উচ্চতর গণিত তাকে একদিন পাগলা গারদে পাঠাবে নির্ঘাত। অসহ্যকর রসায়ন রেখে উচ্চতর গণিত নিয়ে বসেছে। 12টা অঙ্কের মধ্যে 2টো অঙ্ক শেষ করেছে মাত্র, কিন্তু অতর্কিত রশিদের আগমন ঘটল। নুভা তড়িৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সারাদিন তার বাবার সাথে দেখা হয়নি, মাত্রই বাড়ি ফিরল। আর এসেই তার রুমে হাজির ভীত ততস্ত্র দু আঁখি। নুভা ভয়ে দরদর করে ঘামছে। রশিদ তার টেবিলের সামনে দাঁড়ানো। সে কাপা ভেজানো গলায় বলল, আসসালামু আলাইকুম আব্বু। রশিদ সালাম নিল, কিন্তু গলার স্বর ভীষণ রুক্ষ। তোমার পড়ালেখার কি অবস্থা? নুভা ক্ষীণ স্বরে বলল, জি ভালো। রশিদ হুঙ্কার ছাড়ল, এর জন্য ক্লাস টেস্টে ফেল করেছো? পড়াশোনা করছো নাকি ঠেলাগাড়ি চালাচ্ছ? আজ থেকে রাত 11টা পর্যন্ত পড়বে। ভোর 5টায় ঘুম থেকে উঠে আবার পড়তে বসবে। জিপিএ যদি 4-এর নিচে আসে তাহলে আর পড়ার দরকার নেই, শুধু নাম দেখানোর জন্য পড়তে হবে না। কঠিন গলায় কথাগুলো বলে গটগট করে রুম থেকে বেরিয়ে যান রশিদ। নুভার দু চোখ শ্রাবণের অঝোর ধারার মতো টইটুম্বর। অশ্রু গড়ালো চোয়াল বেয়ে টেবিলের বইয়ের পাতায়। তার চিৎকার করে খুব বলতে ইচ্ছে করছিল, আমি তো বিজ্ঞান বিভাগ নিতে চাইনি, কেন জোর করে চাপিয়ে দিয়েছেন আমার উপর? এখন আমাকেই দোষী বানানো হচ্ছে। এত নিষ্ঠুর বাবা কেন আপনি? কখনো তো মাথায় হাত বুলিয়ে বলেননি চিন্তা করিস না নুবা, তুই পারবি, একটু চেষ্টা কর। 3 বছরের ছোট্ট নিভান এসে দাঁড়ালো নুভার সামনে। টেবিলে দাঁড়িয়ে চোখের জল মুছে দিল। আধো আধো বলিতে বলল, নিদাত আব্বু বকেতে কে তোদা আব্বুকে অনেক বদব। নিভানের মিষ্টি কথা শুনে মুস্কি হাসল। চোখ বুড়াতে দেখল নীলাভও পাশে দাঁড়ানো। তার চোখেও জল, কান্না মিশ্রিত গলায় বলল, 10 বছরের নীলাভের মুখে এমন অভিমানী কথা শুনে নুভা নিজের কষ্ট মুহূর্তে ভুলে গেল। শব্দ করে হেসে দিল। নীলাভ বোনের মুখে এমন বিদ্রুপের হাসি দেখে তেতে উঠল। তিরিক্ষি গলায় বলল, এটা বলে রুম থেকে হনহনিয়ে বের হয়ে গেল। নুভা আরও উচ্চ শব্দে হেসে উঠল। ড্রামা কুইনের ড্রামা দেখে। তার হাসি দেখে নিভানও খিলখিল করে হেসে উঠল। শীতের কনকনে রাত, ঠান্ডায় শরীর হিম হয়ে আছে। ঘড়ির কাঁটায় মাত্র রাত 8টা, অথচ মনে হচ্ছে গভীর রাত। নুভা নিঃশব্দে পড়ছে। সহসাই মুঠোফোন কর্কশ ধ্বনি তুলল। তড়িঘড়ি সে সুইচ অফ করল। স্ক্রিনে তাকাতেই দেখল সেই ছেলেটা। বিরক্ত বোধ করল বেশ। মেজাজও মুহূর্তেই চলে গেল। তাকে আবারও কল দেওয়ার রিজন কি? কল রিসিভ করে তিরিক্ষি গলায় বলল, তো বলুন কি চাই আপনার? ওপাশ থেকে ছোট্ট একটা শব্দ ভেসে এলো, মানে? বোঝেন না নাকি বুঝেও না বোঝার ভান করেন? মানলাম আপনি আমার উপকার করেছেন, তাই বলে কি একটা মেয়েকে যখন তখন কল দেবেন, তাকে বিরক্ত করবেন, এইটুকু কমন সেন্স কি নেই আপনার মধ্যে? ভরিতা না করে কি বলতে চাও স্পষ্ট গলায় বলো। আপনি আর আমাকে কল দেবেন না। এই কথা আগে বললেই পারতে, এত ভনিতা করার কি দরকার ছিল? আচমকাই নুভার গলার সুর নরম হলো। আসলে হয়েছে কি, আম্মু আব্বু যদি শোনে আমি আপনার সাথে কথা বলি তাহলে আমার সমস্যা হতে পারে, তাই আপনাকে নিষেধ করছি কল না দিতে। ও এই ব্যাপার। কিন্তু আমাকে একটা সত্যি কথা বলো তো, আমি কি তোমাকে বিরক্ত করি? না। তাহলে তুমি কেন বললে আমি বিরক্ত করি? আমার কমন সেন্স নেই? আমি কি তোমাকে প্রেম অফার করছি নাকি? আচ্ছা, আমি কি তোমাকে প্রেম অফার করছি নাকি কথা বলার জন্য জবরদস্তি করছি? না তোমাকে পটানোর চেষ্টা করছি? না তোমার সাথে ঘন্টায় ঘন্টায় কথা বলার জন্য পাগল হয়ে বসে আছি? বলো কোনটা? আসলে এমন কিছু নয়, আপনি রাগ করবেন না। আমি কি করব বলেন? আব্বু আম্মু দুজনেই আমার উপর কড়া নজর রাখে। যদি জানে কারোর সাথে
কথা বলি, বিশ্বাস করুন, তাহলে কি হবে আমি নিজেও জানি না। আচ্ছা ঠিক আছে, আর কখনো বিরক্ত করব না তোমাকে। আমার ভুল হলে ক্ষমা করে দিও। তবে তোমার যদি কোনো প্রয়োজন হয় আমায় কল দিতে পারো। ভালো থেকো, আল্লাহ হাফেজ। কলটা কেটে গেল। আচম্বিত এক সূক্ষ্ম চিনচিনে ব্যথা অনুভব হলো নুভার, কিন্তু এই ব্যথা কিসের বুঝল না। সময় ফুরালো, দিন বাড়লো, কিন্তু ছেলেটার কল আর আসলো না। কিন্তু একটা অঘটন ঘটল ঠিক 5 দিন পর। রবির জিজ্ঞাসু দৃষ্টি জোড়া, এক হাত নিজের থুতনিতে রেখে বগ্র কণ্ঠে বলে উঠল, অথচ নুভার শীতল দৃষ্টি। মাথা ঈষৎ নাড়ালো, গলার স্বর ভীষণ নমনীয়। না খালামণি, কল আসেনি, বরং তার আগে একটা অঘটন ঘটেছিল, যেটা আমার জীবনের কালঝড় বয়ে এনেছিল। আমি কখনো ভাবিনি এমনটা হবে। হয়তো সেদিনই ছিল আমার জীবনের চরম অভিশাপ। কি হয়েছিল? নুভা ফের বলে উঠল, শনিবার ওবায়দুল স্যারের মেয়ের আকিকার অনুষ্ঠান ছিল, আর সেদিন আমি কালো রঙের একটা গাউন পরে গিয়েছিলাম। কিন্তু যাওয়ার আগে আমাদের ঘরে লঙ্কাকাণ্ড ঘটে গিয়েছিল। নীলাভ জবে থেকে শুনেছে আমি ওবায়দুল স্যারের বাড়ি যাব তার মেয়ের আকিকা অনুষ্ঠানে। তখন ধরে গো ধরে বসেছিল সেও যাবে, সাথে নিভানকেও উস্কে দিল, দুজনেই যাবে। বিশ্বাস করো খালামণি, আমি তো লজ্জায় শেষ, দুজনকে কিভাবে নিয়ে যাবে। কিন্তু তুমি তো জানো, নীলাভ তো নীলাভই, যা বলে তাই করে। রুমের এক কোণে বসে পুরো 2 ঘন্টা কেঁদেছিল। তারপর নুভা দীর্ঘশ্বাস ছাড়ল, ফের নিজের অতীতে ডুব দিল। রশিদের বলা কথা মতো পরের দিন ভোর 5টায় উঠল, গায়ে কম্বল জড়ানো, চেয়ারও বিছালো একটা, তার উপর নুভা পড়তে বসল। খুব হিমশীতল ঠান্ডায় ঠক ঠক করছে প্রতিটা সময়। এভাবে সময় গড়ালো সকাল 7টার মাঝে। খিদে পেল বেশ, কিন্তু ভয়ে উঠতেও পারল না। তার নিষ্ঠুর বাপ ডাইনিংয়ে বসে আছে, তার বাপ ডাকলেই তো পারত। অগত্যা না পেরে নিজের চেয়ার ছেড়ে দাঁড়ালো। খিদের জ্বালা সহ্য হলো না আর, ডাইনিংয়ে উকি দিল, না, তার জাদ্রেল বাপ নেই। পা টিপে টিপে কিচেনে গেল, তাকে দেখে রুকাইয়া ভাবলেশীন শান্ত গলায় বলে উঠল, এসেই যখন পড়েছিস খেয়ে যা। নুভা খুশি হলো মনে মনে, যাক বাবা অবশেষে নাস্তা পেল। তার মা খোলা চিতই পিঠা বানাচ্ছে, সুযোগ বুঝে 4টা নিজের পেটে চালান করে দিল। আহ, গরম গরম খোলা থেকে নামানো চিতই পিঠা খেতে ভারী মজা। বেশ আরাম করে চা দিয়ে খেয়ে বের হয়ে এলো, কিন্তু কিচেন থেকে বের হয়ে এসে তার পা থমকে গেল। চক্ষুদের কোঠর থেকে বের হবার উপক্রম। নীলাভ এখনো টেবিলে বসে পড়ছে। আজকে ডিমওয়ালা পিঠা খেতে বায়নাও ধরল না, অথচ রোজ এই মেয়ে সবার আগে এই পিঠার জন্য বসে থাকতো। কিন্তু আজকে চুপচাপ ডাইনিংয়ে এক কোণে পড়ছে। অবিশ্বাস্য। পরে মনে পড়ল রাতের কথা। নুভা নিজ মনে আফসোস করল, আহারে বেচারি বোন আমার, কাল আব্বুর কতগুলো বকা খাইলো। ফের নিজের রুমের দিকে কদম বাড়ালো। মায়ের রুমে উকি দিতে দেখলো নিভান এখনো বেঘরে ঘুমোচ্ছে। নিঃশব্দে নিজের রুমে ফিরে এলো। সময় যেন দ্রুত গড়ায়। সেই কাঙ্ক্ষিত শনিবার দিনটা আসলো। নীলাবের করা বায়না আর আহাজারিতে অবশেষে নুভা রাজি হলো। তার সাথে দুজনই যাবে। বাধ্য হয়ে নিয়ে গেল। কালো রঙের গাউন পরল সে, তার সাথে ম্যাচিং করে হিজাব বাঁধল। নীলাপের গায়ে কালো রঙের গোল জামা, নিভানের গায়ে সাদা রঙের গেঞ্জি আর 3/4 প্যান্ট। তিনজনই মোটামুটি সাজসজ্জা করে বের হলো। ওবায়দুল স্যারের বাড়িতে গিয়ে নুভা বেশ অবাক হলো। পুরো বাড়ি মানুষে গম গম করছে। স্কুলের স্টুডেন্ট আর টিচারদের জন্য আলাদা রুম রাখা হয়েছে। কেউ কেউ খাবার খাচ্ছে আর কেউ বাইরে ঘুরে বেড়াচ্ছে। তাদের ক্লাসের মেয়েরা অনেকে খুব সাজসজ্জা করেছে, আবার অনেকেই খুব সাদামাটা। তাদের দেখে চেনার উপায় নেই একদম। তবে লিমাকে দেখে পুরো দস্তর অবাক হয়েছে। মেয়েটা আসলেই অনেক সুন্দরী, সাজলে আরো সুন্দর লাগে, কিন্তু স্বভাবটা একটু বিরক্তিকর। যাই পড়ুক না কেন তা নিয়ে বেশ অহংকার মেয়েটার মধ্যে। তার মতে তার মতো এত দামি জামা কাপড় কেউ পরে না। সারাক্ষণ নিজের পোশাকের গল্প করে বেড়াবে, আর হিজাব পরুক আর ওনা, সেটা তার গায়ে ঠিকভাবে থাকেই না। এই নিয়ে তমার সাথে বেশ বার কয়েক ঝামেলা হয়েছিল। সেই থেকেই তমা কথা বলে না। তার নিজেরও পছন্দ না এই মেয়েকে, অসভ্য একটা। নুভা তমাকে খুঁজে তার পাশে গিয়ে বসল। তমা নিভানের সাথে কথা বলছে, নীলাভও মাঝে মাঝে উত্তর দিচ্ছে। চারজনেই খুনসুটিতে মতো।
আচমকাই হুট করে তাদের পাশে লিমা এসে বসলো। নুভা তো তবদা খেয়ে গেল। কি ভয়ঙ্কর ব্যাপার স্যাপার! লিমা এসেছে তাদের সাথে কথা বলার জন্য। তমার দৃষ্টি নিচের দিকে, কিন্তু সে হলফ করে বলতে পারে লিমা নিজ কোনো স্বার্থ সিদ্ধির জন্যই এসেছে। নুভা তমা কিছু বলার আগে লিমা নিজ থেকেই কথা বলল। তোরা কি রেগে আছিস আমার উপর? দেখ, আমরা সবাই পরীক্ষা শেষে কে কোথায় যাব কেউ জানি না। হুট করে তমা বলে উঠল, আমি জানি নোভা চট্টগ্রাম যাবে আর আমি ঢাকায়, কিন্তু তুই যাবি শ্বশুরবাড়ি। কি? তমার কথায় উপস্থিত সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। তবে অবাক লাগলো লিমার রাগ করল না, উল্টো সেও হাসে সবার সাথে। তমার সন্ধিহান দৃষ্টি লিমার দিকে, কিন্তু নুভা ভাবলেশীন। লিমার মুখে হাসির আভাস, তবে ছলো ছলো দু আঁখি। আমি জানি তোরা মজা করছিস, কিন্তু বিশ্বাস কর আমি সত্যি বলছি, আমরা আর মাত্র কিছুদিন আছি একসাথে, এরপর আর কখনো দেখা নাও হতে পারে। তাই বলছিলাম কি, তমা তড়িৎ বলল, আমাদের একটা গ্রুপ ফটো নিতে চাই, আমি যত্ন করে রেখে দেব স্মৃতি হিসেবে। আমাদের সাথে ছবি তুলো না তমা, নিশাত। নুভা নিশ্চুপ হয়ে আছে, কিন্তু তমার দৃষ্টি সন্দিগ্ধ। সে ভাবছে অন্য কিছু। লিমার গিরগিটির মতো রূপ বদলানো তার কাছে বিষয়টা বেশ ভাবনার। তমা আর নুভার নিশ্চুপতায় লিমা মুখে হতাশার সুর তুলল, ফের বলে উঠল, তোরা আমাকে এত খারাপ ভাবিস কেন? আমি কিন্তু অতটাও খারাপ নই, চল না। এদের কথার মাঝে নিভান বলে উঠল। সহসাই এমন কথায় সবাই একসাথে হেসে উঠল। লিমা বিস্মিত হলো। নিভান আর নীলাভের দিকে দৃষ্টি বুলিয়ে বলল, নিশাত, এরা তোর ভাই বোন? নুবা হেয়ালি সুরে জবাব দিল, না, রাস্তা থেকে উঠায় আনিস, তোর লাগলে নিয়ে যা। আবারও সবাই একসাথে হেসে উঠল। নিভান কিছু না বুঝলেও নীলাভ ঠিকই বুঝলো, কিন্তু এখন তার নিশ্চুপতায় শ্রেয়, তাই জবাব দিল না। লিমা নিজের হাসি থামিয়ে নিভানকে কোলে নিল, আদর করে দিয়ে বলল, মাশাআল্লাহ, দুজনেই কিউটের ডিব্বা। এবার চল গ্রুপ ফটো তুলি। অগত্যা লিমার এক প্রকার জোড়াজুড়িতে নোভা আর তমা ছবি তুলতে রাজি হলো। শেষে সবার একক ছবিও নেওয়া হলো। লিমা বাসায় ফেরার আগে একটা আবদার করে বলল, দুজনের ফোন নাম্বার দে, যদি রাগ না করিস মাঝে মধ্যে যোগাযোগ করব। নোভা প্রথমে দোটানায় ভুগলো, পরে মন নরম হলো। আসলে দুদিন পর কে কোথায় থাকবে কারো জানা নেই, তাই নিশ্চিন্তে নিজের মুঠোফোনের নাম্বার দিয়ে দিল। লিমা শেষে তার মায়ের নাম্বারও নিল। লিমার ব্যবহার ছিল বেশ স্বাভাবিক, তাই নোভাও এত কিছু ভাবল না। সেদিন সময়টা পরম আনন্দেই কাটলো, কিন্তু রাত শেষ হলো সেই অঘটন। ঘড়ির কাঁটায় তখন মধ্যরাত। আচমকায় মুঠোফোন কম্পিত হলো নোভার। পড়াশোনার চাপ নিয়ে ঘুম ধরেনি তখনও তার, তাই দ্রুতই উঠে পড়ল। অচেনা এক নাম্বার নিজের ফোনের স্ক্রিনে দেখে থমকালো। তৎক্ষণাৎ কেন যেন মনে পড়ল সেই ছেলের কথা। গত 5 দিনে এই ছেলে তাকে দ্বিতীয়বার কল দেয়নি। মনের মাঝে কিঞ্চিত আশার আলো ফুটে উঠল। তাহলে কি সেই কল দিয়েছে? কেন জানি তার কলটা রিসিভ করতে ইচ্ছে হলো। খুব বেশি সময় ক্ষেপণ করল না, মুহূর্তেই কল রিসিভ হলো। হ্যালো বলতেই ওপাশ থেকে নেশালো এক কণ্ঠ ভেসে এলো। কেমন আছো বউ? নিস্তব্ধ নিশতি রাত, গভীর ঘুমে আচ্ছন্ন পুরো মহল্লাবাসী। কীর্তন খোলা নদীর হিমশীতল বায়ুর প্রভাবে ঠান্ডা পড়েছে বেশ। কম্বল থেকে নিজের মাথা তুলতে ঠান্ডায় কেঁপে উঠল নোভা। দক্ষিণা বারান্দা ঘেঁষে বাগান বিলাসের গাছ, তা থেকে টুপটুপ করে বৃষ্টির ফোঁটার মতো শিশির ঝরে পড়ছে। আবার পাশের ডোবা থেকে ক্ষণে ক্ষণে ভেসে আসে ডাউকের ডাক। বেদবন দ্বারা আচ্ছাদিত ডোবার একাংশ। দক্ষিণের বারান্দা থেকে ডোবার দূরত্ব মাত্র কয়েক গজ, কিন্তু ঝিঝি পোকার অনবরত ডাক চলছে সেখানে। থামাথামের নাম নেই তাদের। নীরব নিভৃত পরিবেশে কিঞ্চিত শব্দ ভয়ানক, কেমন গা ছমছমে ভুতুরে পরিবেশ। এর মধ্যে এমন ফোন কল। নোভা স্থির হতে বেশ সময় নিল। কিয়ৎ সময় চুপ থাকলো ফোনের ওপাশে থাকা ব্যক্তির কথা শুনে। নিজেকে ধাতস্থ করে বলে উঠল, কে আপনি? অপর পাশে গলার স্বরের পরিবর্তন হলো না, মুখের কোণে হাসির কিঞ্চিত শব্দ হলো। কথার মধ্যে পূর্বের ন্যায় সে হেয়ালি সুর। তোমার জামাই। এত রাতে কোথা থেকে কল দিছেন? কে আপনি? এক কথা কয়বার গুমু, আমি তোমার জামাই। বউয়ের কাছে কল দিতে হয় রাইতের বেলায়, বুঝো না? নয়তো কথা জমবো।
মেজাজ আর ধরে রাখতে পারল না নোভা, দাঁত কিরমিরিয়ে বলল, রাবিশ। ধৈর্য হলো না কলটা ধরে রাখার, রাগে গজগজ করতে করতে কলটা কাটল। আচমকাই রাগ ছাইল সেই ছেলেটার ওপর। কাল ক্ষেপণ না করে কল দিল সেই ছেলের নাম্বারে। মুহূর্তে কি হলো তার জানা নেই, কিন্তু ওপাশে কল রিসিভ হলো না। নিজের রাগ সংবরণ করতে না পেরে শেষে মুঠোফোন বন্ধ করলো। বিছানায় গড়াগড়ি করলো বেশ সময় ধরে। তিরিক্ষি মেজাজে ঘুম কখন আসলো জানা নেই। সকালে ঘুম ভাঙলো রুকাইয়ার ডাকাডাকিতে। নিভু নিভু চোখে তাকালো। ঘড়ির কাঁটায় তখন সকাল 6টা। ফ্রেশ হয়ে বসলো পড়ার টেবিলে। বাসায় আজ রশিদ নেই, তাই নির্ভয়ে রয়ে শুয়ে চলছে তার পড়াশোনা সহ অন্যান্য কাজকর্ম। মুঠোফোন বন্ধ হয়ে পড়েছিল, অন করার কথা মনে নেই তার। সময় গড়ালো এভাবে। স্কুল থেকে ফেরার পর তার মনে পড়ল নিজের মুঠোফোন বন্ধ করার কথা, তাই ফিরে এসে সবার আগে নিজের মুঠোফোন খুলল। দুপুরের খাবার খেয়ে গা এলিয়ে বিছানায় শুয়েছে মাত্র, কিন্তু কল আসার তীব্র ধ্বনিতে নিজের বন্ধ হওয়া চোখ মুহূর্তেই খুলে গেল। কল দেখে মুখের কোণে তীব্র রাগের বহিঃপ্রকাশ। রিসিভ করে তেতে উঠল। কেন কল দিয়েছেন? মুঠোফোনের ওপাশ থেকে তাচ্ছিল্যের সুর ভেসে এলো। বাহ, উল্টো চোর কোতোয়ালকে ডাটে। আমি কল দেইনি জনাবা, আপনি আমাকে কল দিয়েছেন, তাও গভীর রাতে। কি সাংঘাতিক ব্যাপার স্যাপার। তা আমায় বুঝি খুব মিস করছিলেন? আফসোস আমি আপনার কল রিসিভ করতে পারিনি। যদি জানতাম আপনি আমায় কল দেবেন তাহলে ফোন কখনোই সাইলেন্ট করতাম না। এখন তো বড্ড আফসোস হচ্ছে। নোভা এক মুহূর্তের জন্য ভুলেই গিয়েছিল। পরক্ষণেই মনে পড়ল রাতের সেই অপরিচিত কলের কথা। হুট করে গর্জে উঠল, আপনাকে মিস করব। আমার তো আর খেয়ে দেয়ে কাজ নাই। কাল মধ্যরাতে একটা অপরিচিত নাম্বার থেকে কল আসছে। সত্যি করে বলুন তো নাম্বারটা আপনার কিনা? আচ্ছা, তোমার খেয়ে দিয়ে কাজ নেই আর আমি তো তোমার জন্য না খেয়ে বসে আছি, কি মনে হয়? শোনো, আমি একজন ছাপুষা পরিবারের ছেলে। এসব মজা আমাকে মানায় না। পকেট খরচ নিজেকে বহন করতে হয়, তার মধ্যে কিছু বাঁচলে নিজের ছোট বোনদের জন্য পাঠাই। কথাগুলো শেষে ওপাশে দীর্ঘশ্বাসের শব্দ হলো। ফের বলে উঠল, আমি শুধু তোমাকে বোকা মেয়ে ভেবেছিলাম, এখন তো দেখছি তোমার মাথায় সব কাদা মাটিতে ঠাসা। ইডিয়েট। মুঠোফোনের ওপাশে কথার মাঝে আচমকাই কিছু হাসির শব্দ হলো। একসাথে অনেকগুলো যুবকের হাসি। কেউ একজন মজার ছড়া কাটছে, তাতে থামিয়ে অন্য একজন গেয়ে উঠল। নোভার সন্দেহের তীর তাদের কথা শুনে আরো তীব্র হলো। নিজের দুচোয়াল শক্ত করলো। খেপা বাঘিনীর মতো ফের গর্জে বলল, আচ্ছা তাহলে এসবই করে বেড়ান? আপনি অন্য কোনো এক ছেলেকে নাম্বার দিয়েছেন যাতে আমাকে বিরক্ত করে। তীব্র বেগে হুঙ্কার ছাড়ল মুঠোফোনের ওপাশে। এই মেয়ে, তোমার মাথা ঠিক আছে? সেই কখন থেকে যাতা বলে যাচ্ছ? পিচ্ছি বলে তোমাকে কিছু বলছি না দেখে লাই পেয়ে বসেছো? আপনার পাশে বসে শব্দ করে হাসছে, কথা বলছে কতগুলো পোলাপান। এরা কারা? এরা আমার বন্ধু। কেন? তাদের মধ্যে হয়তো কেউ করেছে। কল লিস্টে আপনি ছাড়া আমার অপরিচিত কেউ নেই। আচমকাই মুঠোফোনের ওপাশে কিছু ধমকের শব্দ শোনা গেল। কান থেকে মুঠোফোন সরিয়ে নিয়েছে, তাই কথাগুলো কিঞ্চিত ক্ষীণ শব্দে ভেসে আসলো। এই সানলাইটের বাচ্চা, এখান থেকে যাবি। তোদের জন্য শান্তিতে কথাও বলা যায় না। আবারও একসাথে অনেকের হাসির শব্দ ভেসে এলো। কেউ কেউ শেষ বাজিয়ে যাচ্ছে, আবার কেউ টিপ্পনি মারছে। কিছু সময় অতিক্রম হলো এভাবে। নোভা চুপ হয়ে আছে। আচমকাই ওপাশ থেকে মৃদু স্বর ভেসে এলো, সরি তোমাকে অপেক্ষা করানোর জন্য। নোভা জবাব দিল না, নিশ্চুপ থাকলো। কি রাগ করে আছো নাকি? তবে সত্যি বলছি, আমি কল দিইনি, না আমার কোনো ফ্রেন্ড। তবে বিশ্বাস না হলে তোমার ওই নম্বর আমাকে দাও, আমি তার বায়োডাটা সহ তার 14 গোষ্ঠীর বায়োডাটাও নিয়ে আসবো। থাক, লাগবে না। বিশ্বাস করলাম আপনাকে, আপনি কল দেননি। এবার ঠিক আছে? মন খারাপ নাকি? না। তাহলে এত নিশ্চুপ কেন? কি হয়েছে? কোনো সমস্যা আমার জন্য নাকি ব্যক্তিগত কিছু? নোভা নিঃশব্দে দীর্ঘশ্বাস ছাড়ল। এক হাত থুতনিতে তখন। না, তেমন কিছু না। আচমকাই কলটা কেটে গেল। নোভা অবাক হলো, তবে তা নিয়ে মাথা ঘামালো না। চুপচাপ আবার শুয়ে পড়ল। তন্দ্রাচ্ছন্ন দুচোখ। কিছু সময় পেরোতেই ফের মুঠোফোন কর্কশ ধ্বনি তুলল। বিরক্ত হলেও ফোনের স্ক্রিনে চোখ বোলালো। যা দেখলো তাতে বেশ অবাক হলো। ছেলেটা আবার কল দিয়েছে। নিহাত ভদ্রতার খাতিরে কল রিসিভ করলো। নরম গলায় সালাম দিতেই ওপাশ থেকে এক মিষ্টি স্বর ভেসে এলো,
সরি, কল কেটে যাওয়ায়। আসলে আমার টিউশন থেকে ফোন এসেছিল। এসএসসির 2টো স্টুডেন্ট আছে আমার, তার আম্মু কল করেছে আজকে তাদের বাসায় না যাওয়ার জন্য। নোভা বিস্মিত হলো, ব্যগ্র কণ্ঠে বলল, এসএসসির স্টুডেন্ট টিউশন পড়ান আপনি? কিঞ্চিত মৃদু হাসির শব্দ হলো, ছোট্ট এক বাক্যে ভেসে এলো, কেন পড়াতে পারি না ভেবেছ? 2 বছর ধরে তাদেরকে পড়াই, নবম শ্রেণী থেকে। তাদের জন্য সাজেশন, পড়ার কৌশল, নোটস সব আমিই তৈরি করেছি নিজের হাতে। কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হবে না কেন? আপনার স্টুডেন্ট কোন বিভাগে পড়ে? বিজ্ঞান বিভাগে। আচ্ছা, তুমি কোন বিভাগে পড়ো? আমিও বিজ্ঞান বিভাগে। তোমার স্কুলের নাম কি? জেবুন্নাহার গার্লস স্কুল। গার্লস স্কুলে পড়ো? পরীক্ষার প্রস্তুতি কেমন তোমার? ভালো না। কেন? আসলে আমি ম্যাথে খুব ভালো না, তার উপর থিওরি মনে থাকে না। এত জটিল শব্দ যাই পড়ি সব ভুলে যাই। কিছু সময় নীরবতা ঘটল তাদের মাঝে। হুট করে ওপাশ থেকে বলে উঠল, আমি যদি সাহায্য করি তাহলে তুমি আমার সাহায্য নেবে? কিভাবে সাহায্য করবেন? আচ্ছা নুহা, তোমার ঠিকানা দাও তো। কিন্তু কেন? আপনি আমার ঠিকানা দিয়ে কি করবেন? তোমার জন্য শর্ট সাজেশন আর হাতের তৈরি নোটস পাঠাবো। সময় যে কয়দিন আছে তাতেও পারবে, আর না পারলে আমি তো আছি। কিন্তু আপনি আমায় কেন সাহায্য করবেন? মনে করো আমি তোমার টিচার, যেভাবে বলবো সেভাবে করবে, দেখবে তোমার রেজাল্ট ভালো আসবে। আপনি আমার জন্য এত কিছু কেন করবেন? আমাকে চেনেন না, জানেন না। তুমি না প্রচুর কথা বলো, জলদি ঠিকানা দাও তো। কিন্তু আমি আপনাকে তো চিনি না, আপনার নামও জানি না, কিভাবে বিশ্বাস করি বলেন তো? তোমার সমস্যা কোথায়? আমার সাহায্য নিতে নাকি আমি অপরিচিত বলে? বলো কোনটা? আসলে কি? নোভা দোটানায় ভুগল কিছু সময়, পরে ঠিকানা দিল স্কুলের পাশের একটা লাইব্রেরির দোকানের। ঠিক তার পরের দিন দুপুরবেলায় তার পার্সেল হাজির। নোভা ফোন কল পেয়ে ছুটে গেল দোকানে। বাসায় এনেই খুলতে গিয়ে বেশ অবাক হলো, এত কিছু প্যাকেটের ভিতর। পার্সেলগুলো এক এক করে খুলল। সাজেশন আর নোটস আগেই খুলেছিল, তবে নোটস দেখে বেশ অবাক হলো। এত সুন্দর লেখাও কারো হতে পারে, গোছানো আর বেশ পরিপাটি। দ্বিতীয় প্যাকেট খুলে চক্ষু ছানা ভরা তার। এটাতে পরীক্ষার জন্য যাবতীয় সরঞ্জাম, একটা ফাইল, বলপেন 1 প্যাকেট, কালার পেন 6টি, বড় মাঝারি 2টো স্কেল, জ্যামিতি বক্স, সায়েন্টিফিক ক্যালকুলেটর আর একটা নর্মাল ক্যালকুলেটর। পাশে ডিজিটাল ঘড়িও আছে। এত জিনিস দেখে হতভম্ব সে, কিন্তু এত কিছু কেন দিয়েছে তাকে? তৃতীয় আরও একটা প্যাকেট আছে, বুঝলো না এটাতে কি আছে। প্যাকেট ধরতেই ঝনঝন শব্দ হলো, চটজলদি খুলে নিল। এটা দেখে অবাকের চরম পর্যায়ে সে। 2টো হিজাব, একটা মেরুন অন্যটা কালো রঙের। হিজাবগুলো এত সুন্দর, সাথে 6টি কাপড়ের মাস্ক, হিজাব পিন পাথরের 12টি, নর্মাল পিন 1 প্যাকেট, আলপিন আছে 1 প্যাকেট, সাথে একটা চিরকুটো লেখা। কি লিখবো বা কিভাবে সম্বোধন করব জানি না। আসলে তোমাকে আমার ভীষণ ভয় লাগে, সত্যি বলছি। ব্যাগ খুলে তোমার কেমন রিয়াকশন হবে সেটা ভেবেও ভয় করছে। কিন্তু বিশ্বাস করো, আমি এগুলো ইচ্ছে করে দিইনি। লাইব্রেরিতে গিয়েছিলাম নিজের একটা কাজের জন্য, দেখলাম আমার পাশে একজন স্টুডেন্ট নিজের জন্য ফাইল কলম কিনছিল। তা দেখে তোমার কথা মনে পড়লো, তুমিও তো আমার স্টুডেন্ট হও, তাই না? এরপর শপিং মল দিয়ে আসার সময় আচমকা চোখে পড়লো হিজাবের ওপর। কেমন যেন মনে হলো এই হিজাব দুটোতে তোমাকে বেশ মানাবে। তাই খুব বেশি না ভেবে দোকানদারকে বললাম হিজাব 2টো প্যাক করে দিন, সাথে হিজাব বাঁধার জন্য পিনও নিলাম। নতুন হিজাবের সাথে নতুন পিন, তাই কয়েকটা পিনও দিয়ে দিলাম। আমি গরিব নিরীহ মানুষ, তাই বেশি কিছু দিতে পারিনি বলে মন খারাপ করো না। আমার যখন অনেক টাকা হবে তোমাকে অনেকগুলো দামি উপহার কিনে দেব। তবে এখন আমার এই ক্ষুদ্র উপহারগুলো সাদরে গ্রহণ করো বোকামে। এই যে তোমার অধম শিক্ষক ইমদাদ। চিরকুট পরে কিয়ৎক্ষণ থম মেরে বসে রইল নোভা। এসব কি ছিল? স্বপ্নের মতো লাগছে তার কাছে। জিনিসগুলো চটজলদি ডয়ারে রেখে দিল, শুধু সাজেশন ছাড়া। বক্ষস্থলে হাত চেপে বসে আছে। ত্রিমুখী রাস্তার মোড়। স্কুলের রাস্তায় পা রাখতেই আবুল চাচার দোকান থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। নোভা থমকালো আর চোখে দেখল বাবুল তাকে দেখে দাঁত কেলিয়ে হাসে, সাথে চামচিকাগুলোও দাঁত কেলিয়ে হাসে। একজন তাকে পিছু ডেকে উঠল। আরে ভাবিজান, কেমন আছেন? আমগো ভাইরে মিস করতে করতে দেহি একেবারে শুকাইয়া গেলেন গা। চিন্তা করেন না ভাবি, আমগো ভাই খাওয়াই খাওয়াই মোটা বানাই দিব।
বাবুল এসব কথা নির্দ্বিধায় গিলছে, মুখে হাসি ঝুলছে। তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে তখনও। নুভার এক জঘন্য অনুভূতি হচ্ছে, মেজাজ তিরক্ষে হয়ে গেল। পায়ের গতি বাড়িয়ে ধূপধাপ শব্দ করে দ্রুত স্কুলের দিকে পা বাড়ালো। গজগজ করতে করতে স্কুলে ঢুকলো। তমা তাকে দেখে কপাল কুঁচকায়। কিরে, মুখ আমার প্যাচের মতো করে আছিস কেন? ওই মদনার বাচ্চার সাথে থাকা চামচিকাগুলো আরো অসভ্য, কি সব বাজে ইঙ্গিত করে, গা কেমন রিডি করছে। তমা দীর্ঘশ্বাস ফেলল। চিন্তা করিস না, এটুগুলোর একটা বিহিত হবে তারা। লিমা আজ তাদের পাশে বসেছে। জেবা রেবা দুই কাজিনও আছে। লিমা নুভাকে ডাকলো, তার হাতে থাকা একটা গিফট বক্স দিল। নুভা হা হয়ে আছে। এটা কিসের বক্স লিমা? লিমার মুখে মুচকি হাসি, মিষ্টি গলায় বলল, এটা নিভান আর নীলাভের জন্য। নুভা ইতস্তত বোধ করছিল, নিতে চাইল না, কিন্তু লিমা বেশ জোর করে ব্যাগে ঢুকিয়ে দিল। তমা নুভাকে বলল, নিয়ে নিয়ে একটা সুযোগ, 2 দিন পর লিমা হাওয়া হয়ে যাবে, তখন আর খুঁজে পাবি না। এখন যা খাইতে পারিস। এটা শুনে সবাই খিলখিল করে হেসে দিল। নোভা চুপি চুপি সাজেশন দেখালো তমাকে। সে দেখে হা করে বসে আছে, কৌতূহলী দৃষ্টিতে বলল, কোথায় পেলি? নোভা সত্যিটা বলল না, উল্টো ঠোঁট বাঁকালো। টপ সিক্রেট। তমার সন্দেহান দৃষ্টি এবার। কে রে দয়াবান, তোর মতো বদ মহিলাকে এত সুন্দর করে সাজেশন বানায় দিল? নোভার আগে ফুঁসে উঠল, আমাকে একদম বদ মহিলা বলবি না, মিস তামা। তামা তমা নোভার বাহুতে 2 আঙুল দিয়ে চেপে ধরল, টিপ্পনি মেরে বলল, সত্যিটা বলবি নাকি আমার সেই বিখ্যাত চিমটিটা দিমু? এই মাইয়া ডাকাত থেকেও কম না। একবার যদি চিমটি দেয় সারাদিন হাত ব্যথা করবে তার। কিন্তু এখন সত্যিটা বলবেও না। নোভা অজুহাত ধরল, স্কুল থেকে যেতে যেতে বলবো, আসলে অনেক লম্বা গল্প তো, এখানে বলা যাবে না। তমা কিছুটা শান্ত হলো, কিঞ্চিত মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে, মনে থাকে জানো। স্কুল থেকে ফিরে মাতৃ বাড়ি প্রবেশ করতে যাবে নোভা, হঠাৎই চোখ পড়ল বাচ্চা একটি ছেলের উপর। ছেলেটা নীলাভের বয়সী, কিন্তু সে তার বোনের সাথে ঝগড়া করছে কেন? সে হিরোইনের মতো এন্ট্রি নিল, হুঙ্কার ছেলে সবার উদ্দেশ্যে। কি ব্যাপার, কি হচ্ছে এখানে? নীলাভ বোনকে দেখে খুশিতে আটখানা, মনে বেশ জোর পেয়েছে, তাই ভনিতা না করেই বলল। নোভা ছেলেটির দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল। কি ব্যাপার রাফি, এগুলো কি শুনছি? আমি কি এখন তোমার আম্মুকে ডাকবো নাকি তুমি ডাকবে? রাফি ভয়ে আটকে উঠল, গলার স্বর ভীষণ কাঁপছে। নোভা ধমক দিল, মনে থাকবে এ কথা? রাফি হা বলে উপর নিচ মাথা নাড়ল। নোভা এবার শান্ত গলায় বলল, আজ থেকে তুমি নীলাভকে আপু ডাকবে, ঠিক আছে? রাফি চোখ ক্ষুধায় বড় বড় হয়ে গেল, আমতা আমতা করল, এটাই তোমার শাস্তি। আর যদি না ডাকো তাহলে তোমার আম্মুকে গিয়ে বলবো রাফি নীলাভকে নালায় ফেলে দিয়েছে। রাফি না, তখন তোমার শাস্তি আরো দ্বিগুণ হয়ে যাবে। এবার ভেবে দেখো তুমি কি করবে। কথাগুলো বলেই নোভা আর নীলাভ ভাব দেখিয়ে সামনের দিকে এগিয়ে গেল। রাফি কিছু সময় পর পিছু ডাকলো, ধরা গলায় বলল, তা তো হবে না, তোমাকে সব সময় আপু ডাকতে হবে, নয়তো তোমার আম্মুকে গিয়ে এক্ষুনি বলবো সব। রাফি এবার চোখের জল ছেড়ে দিল, নাক টেনে বলে উঠল। নোভা কিছুক্ষণ চুপ থাকলো, ফের বলল, ঠিক আছে যাও, মাফ করলাম, তবে আজীবন যেন আজকের কথা মনে থাকে। রাফি হ্যাবলার মতো চেয়ে আছে, আজকে সে চরম শিক্ষা পেয়েছে। নোভা বোনের হাত মুষ্টিবদ্ধ করল, দুজনের বিজয়িনীর বেশে বাসায় ফিরল। বিছানায় গা এলিয়ে বসল নোভা, বক্ষস্থল ভীষণ কাঁপছে। আনমনে বিড়বিড় করল, ইমদাদ নামটা ভীষণ সুন্দর, নামের মতো তার সব পছন্দ। বালিশ চাপটে ধরে শুয়ে পড়ল, দু চোখ বন্ধ করতে মুঠোফোনে টুংটাং শব্দ হলো। হঠাৎ মুঠোফোনে টুংটাং শব্দে তার চোখ খুলে গেল, দেখলো অনাকাঙ্ক্ষিত একটা মেসেজ। মাই ডিয়ার স্টুডেন্ট, তুমি পার্সেল পেলে আমাকে দ্রুত জানাও, আর কখন ফ্রি থাকো তার শিডিউলটা বলো, যাতে তোমায় পড়াতে পারি। অধীর আগ্রহে অপেক্ষারত তোমার অথম টিচার। মেসেজ পড়ে পুরাই তব্ধা নোভা। তার নিজের একজন টিউটর প্রয়োজন, কিন্তু এই সুযোগ নেওয়া আদৌ কি ঠিক হবে কি? উদ্বিগ্ন দু চোখের পাতা আপনা আপনি মুদে এলো, কিন্তু নিজের থেকে কোনো উত্তর এলো না। এক মন হা বললে অন্য মন না বলে ওঠে। সিদ্ধান্তহীনতায় যখন ভুগছিল, আনমনে বিড়বিড় করল, হোক না কিছু ক্ষতি, যদি তা উপকারে আসে।
অবশেষে শিডিউল তৈরি করল। আপনার পার্সেল রেডি, তবে আমি বিকেল 3টা থেকে 4টা আর সন্ধ্যা 7টা থেকে 8টা এ সময় ফ্রি থাকি, কিন্তু আমি মেসেজ কল না দিলে আপনি কল দেবেন না, ব্যক্তিগত কোনো কথাও জিজ্ঞেস করতে পারবেন না, বাহ্যিক গল্প করা যাবে না। কল কেটে গেলে ভুল করে দ্বিতীয়বার কল করবেন না যদি আমি আপনাকে দ্বিতীয়বার কল না দিই। এসব শর্তে রাজি থাকলে তাহলেই আমি আপনার কাছে পড়ব, নয়তো না।